ঠিক আছে না? গত ক্লাসে আমরা আসলে এখানে পর্যন্ত শেষ করেছিলাম না? হুম, দেখা যাচ্ছে স্লাইড? জি স্যার, দেখা যাচ্ছে। এই স্লাইড দুইটা তো আমরা সেদিন একটা কমপ্লিট করেছিলাম যে দুই ধরনের অ্যাজাইলে শিডিউলিং হয়, একটা হচ্ছে অন ডিমান্ড, একটা হচ্ছে টাইম বক্স। টাইম বক্সটার সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে স্ক্রাম, আর অন ডিমান্ড হচ্ছে কানবান। আমরা অনেকবার এগুলি নিয়ে আলোচনা করেছি, আসলে এই কথাগুলো এখানে লেখা আছে। পুল সিস্টেম নিয়ে কথা বলেছি আমরা যখন কানবান পড়িয়েছিলাম। তো যাই হোক, এটা নিশ্চয়ই একবার পড়লে আমরা আগের সব কন্টেক্ট অনুযায়ী। এরপর আমি একটু আসলে অ্যাজাইলের কিছু জিনিস যেগুলো আগে আমরা পড়েছি, খুব একটা ডিটেলে যাওয়া হয় নাই, সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। এই ছবিটা আগেও আমরা অ্যাজাইলের প্র্যাকটিস গাইড যখন পড়িয়েছি তখন ছিল কিন্তু, হ্যাঁ, যে আমরা প্রোডাক্ট ব্যাকলগ থেকে ফিচার গুলো নিয়ে এই যে আমরা ইটারেশন ব্যাকলগে নিয়ে আসি, তাই না? এবং ইটারেশন ব্যাকলগে আসলে এগুলোকে ব্রেকডাউন করে আমরা কাজ তৈরি করি, কি কি কাজ করতে হবে। তার মানে এই তিনটা কাজ করলে এই ফিচার বা ইউজার স্টোরিটা কমপ্লিট হবে। এবং এটা করতে কত সময় লাগবে, এই সময়টা এই জায়গায় এসে ক্যালকুলেট করা হয়। তার আগ পর্যন্ত কিন্তু সময় থাকে না। সময় এইখানে যখন থাকে আইটেম গুলো, তখন আমরা আসলে স্টোরি পয়েন্টে ক্যালকুলেট করি, স্টোরি পয়েন্ট। হ্যাঁ, অনেকে স্টোরি পয়েন্ট ইউজ করে, অনেকে আবার শুধু খুবই সিম্পল টি শার্ট সাইজিং ইউজ করে। টি শার্ট সাইজিং, টি শার্টের যে 5-6টা সাইজ আছে না, একদম এক্সট্রা স্মল। এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ। হ্যাঁ, ঠিক আছে, এক্সট্রা লার্জ, আবার আরো আছে এক্স এক্সএল, এরকম আমরা ইউজ করি এই কয়েকটা, 1 2 3 4 5 6। অনেকে আসলে প্রোডাক্ট ব্যাকলগকে এইভাবে সাজায়, যেগুলো একদম ছোট সেগুলোকে সবার উপরে রাখে, তারপরে এই লেভেলে গুলো থাকে। আর একদম বড় যেগুলো নিচে আমি আগে দেখেছিলাম বড়, মানে এখনো আরো ব্রেকডাউন করতে হবে, সেগুলো আসলে এক্সেল কিংবা এক্সএসএল লেভেলে থাকে। এইভাবে প্রোডাক্ট ব্যাকলগে ইউজ স্টোরি পয়েন্ট দিয়ে আসলে করা হয়, কিংবা টি শার্ট সাইজিং দিয়ে করা হয়। আর স্টোরি পয়েন্টের জন্য আমরা ইউজ করি হচ্ছে ফিবোনাচ্চি সিকোয়েন্স। হ্যাঁ, ফিবোনাচ্চি সিকোয়েন্স ইউজ করি আমরা। তো এই জিনিসগুলো একটু ডিটেল আমি দেখাতে চাচ্ছি আর কি এখানে। এগুলো সবই এক্সট্রা স্লাইড, যেটা আমি নিজে অ্যাড করছি আমাদের নিজেদের জন্য। ইউজার স্টোরি হচ্ছে সবচেয়ে, তাই না, যেটাকে আমরা ট্রেডিশনাল প্রজেক্টে মনে রাখতে হবে। ট্রেডিশনাল প্রজেক্টে আসলে ইউজার স্টোরি ইকুয়াল টু বলা যায় ওয়ার্ক প্যাকেজ। ডাব্লিউবিএস, হ্যাঁ, ডাব্লিউবিএস একদম লোয়েস্ট লেভেল ওয়ার্ক প্যাকেজ। ওয়ার্ক প্যাকেজ। এটা থেকে আসলে আমরা টাস্ক তৈরি করি। তো ইউজার স্টোরিটাকে ব্রেকডাউন করে আসলে টাস্ক তৈরি করা হয়, কি কি কাজ করলে ইউজার স্টোরিটা ডেলিভারি হবে। এবং এটার ক্লাস, যেটা টেমপ্লেট গ্লোবালি সব জায়গায় ইউজ হয়, সেটা হচ্ছে অ্যাজ এ ইউজার। হ্যাঁ, ব্র্যাকেটে অনেকে ইউজার লেখে, আই ওয়ান্ট টু ডু, ব্র্যাকেটে অনেকে ডু লেখে। ডু মানে হচ্ছে হোয়াট, কি করতে চায় কাস্টমার বা যার জন্য আমি জিনিসটা করছি। সো দ্যাট ওয়াই, বা এটাকে অনেকে বলে বেনিফিট অথবা ভ্যালু, আমি আসলে কি অ্যাচিভ করবো এটা দিয়ে। হ্যাঁ, এরকম শর্ট ডিসক্রিপশন দিয়ে রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করা হয়। ট্রেডিশনাল প্রজেক্টে তো রিকোয়ারমেন্ট কালেকশন অনেকগুলো টুলস টেকনিক দেখেছি, নানান ভাবে করা হয়, করে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন রাখা হয়। আর অ্যাজাইলে সবকিছুই ইউজার স্টোরিতে করে তারপরে আসলে রাখা হয় হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ। প্রোডাক্ট ব্যাকলগ। ইউজার স্টোরির কয়েকটা টেমপ্লেট আমি দিয়েছি, দেখেন। এই যে এটা হচ্ছে আমি যেটা লিখতেছিলাম, যে এটা হচ্ছে টেমপ্লেটটা। এখানে যেমন খুবই সিম্পল একটা আমি ফাইল আপলোড করব, এটার একটা ইউজার স্টোরি দেখা হচ্ছে, দেখেন। অ্যাজ এ ইউজার, বা ধরেন কোন একটা ওয়েবসাইটের ইউজার, আই ওয়ান্ট টু আপলোড এ ফাইল টু দা উইকি। তার মানে যে আমরা অ্যাজ এ ইউজারটা ইউজ করলাম, বুঝছো? কোন ইউজার জন্য আই ওয়ান্ট টু কি করতে চাই, ফাইল আপলোড করতে চাই। ঠিক আছে, সো দ্যাট বেনিফিটটা কি, আই ক্যান শেয়ার ইট উইথ মাই কলিগস। ঠিক আছে, এইভাবে সিম্পলি যে কোনো জিনিসই আপনি দেখবেন যে এইভাবে লেখা যায় আসলে, হ্যাঁ। যেমন আমি মাঝে মাঝে ওই ফেসবুক বা লিঙ্কডইনে অ্যাড দিতাম, যে অ্যাজ এ পিএমপি অ্যাসপারেন্ট আই এম টু পাস পিএমপি, সো দ্যাট আই ক্যান আপলিফট ইন মাই কেরিয়ার। বা কারেক্ট। আমি যাতে ক্যারিয়ার আপডেট করতে পারি, এটাই কিন্তু একটা ইউজার স্টোরি। তো এইভাবে আসলে ইউজার স্টোরি লেখা হয়। এবং এই ইউজার স্টোরির পিছনে আমি আগেও বলেছিলাম যে এই যে ইউজার স্টোরি লেখা হয় নর্মালি 3 থেকে 5 ইঞ্চি কার্ডে লেখা হয়, যেটাকে ইন্ডেক্স কার্ড বলে, কিংবা পোস্টিন নোট। দেখবেন যে এরকম সাইজের পোস্টিন নোট আছে, পাওয়া যায়। পোস্টিন নোটের সাইডে, এক সাইডে থাকে ইউজার স্টোরিটা, তার ব্যাক সাইডে লেখা থাকে এই ইউজার স্টোরিটা কিভাবে ভেরিফাই করা হবে। ওই যে আমরা বলেছিলাম না, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। হুম।
সেই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া লেখা থাকে হচ্ছে ব্যাক এন্ডে। ডেফিনেশন অফ রেডি, ডেফিনেশন অফ ডান, ওগুলা। হ্যাঁ, ওগুলো তো পরে আছে তিনটা। এটা তো অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, একটা হচ্ছে ডেফিনিশন অফ রেডি, একটা হচ্ছে ডেফিনিশন অফ ডান। হুম। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হচ্ছে ইউজার স্টোরির সাথে লেখা থাকে। হ্যাঁ, আর ডেফিনেশন রেডি তো ইটারেশন শুরুতে আমরা ইউজ করি, যে ডেফিনেশন আমরা ইটারেশন শুরু করতে পারবো কি পারবো না। এটা একটা চেক লিস্ট। এটার এক্সাম্পল এখানে আছে, দেখাবো আমি। আর ডিওডি হচ্ছে ডেফিনেশন অফ ডান। আসলে কাজ ইউজার কমপ্লিট হয়েছে কিনা, কি কি চেক লিস্ট দেখলে বুঝতে পারবো যে আসলে ইউজার স্টোরি সব কমপ্লিট হয়েছে, তাহলে কাস্টমারটাকে একসেপ্ট করবো। তো অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ইউজার স্টোরি লেভেলে হয়, আর ডেফিনেশন অফ রেডিটা ইটারেশন লেভেলে হয়। হ্যাঁ, এটা রিলিজ লেভেলেও হতে পারে বা রোডম্যাপ লেভেলেও হতে পারে, যে রোডম্যাপটা শুরু হবে কিনা সেটা ইন্ডিকেটর গুলো। ডেফিনেশন ডান সিমিলারলি এটা কিন্তু ইটারেশন লেভেলে হতে পারে, রিলিজ লেভেলে হতে পারে, রোডম্যাপ লেভেলে হতে পারে, ইভেন আমার প্রোডাক্ট ভিশন লেভেলেও হতে পারে এটা। ঠিক আছে, যেমন আমরা প্রতিটা ভিশনের সাথে আমরা কেপিআই সেট করতে পারি বা ওকেআর সেট করতে পারি। এই ওকেআর কিন্তু ওয়ান কাইন্ড অফ ডেফিনেটর ডান হতে পারে। এই ওকেআর গুলো অ্যাচিভ করলে বুঝবো যে আমার আসলে প্রজেক্টটা গোল অ্যাচিভ। তো দেখেন এখানে, দেখেন এটা কনটেক্সট ওয়াইজ কিন্তু চারটা দেখেন কোড লেখা হয়েছে, চারটা ভেরিফাই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া লেখা হয়েছে। এই যে এটার সাথে ফাইল আপলোডের সাথে কি লেখা হচ্ছে, একটা ভেরিফাই উইথ টেক্সট এন্ড ডক ফাইলস, মানে আপলোড করার সময় দেখবো যে টেক্সট ফাইল এবং ডক ফাইল যাতে শুধু আছে। আপলোড করা যায়, এটা করতে পারছি কিনা আমরা, নাকি ফেল করতেছে। আবার আমরা ইমেজ ফাইলও আপলোড করতে চাই, সেগুলো সাকসেসফুলি হচ্ছে কিনা, সব ধরনের ফাইল চেক করতে হবে। তারপরে আমি ভিডিও যখন ফাইল আপ করবো, যেটাকে আমরা MP4 সবচেয়ে বেশি ইউজ হয়, MP4, তো এই ফাইলটা আপলোড করার সময় দেখতে হবে এটা যাতে 1 GB কম হয়। তার চেয়ে বড় ফাইল আমরা আপলোড করতে দেবো না, কারণ আমাদের স্পেস কনস্ট্রেন্ট আছে, বা দেখবেন যে সব জায়গায় কনস্ট্রেন্ট থাকা থাকে। গুগলে যদি আপনি ইমেলে অ্যাটাচ করতে চান 25 মেগার বেশি পারবেন না। হুম। তো কারেক্ট। সিমিলারলি আর কি, আমরা যেখানে করতেছি সেখানে আমরা রেস্ট্রিকশন দিয়েছি যে এটা হতে হবে, এর উপরে যদি যায় তাহলে হবে না কিন্তু। হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স হবে না। তারপরে ডিজিটাল রাইটস ঠিক আছে কিনা, আমি যে কোনো একটা ছবি পাবলিশ করতে পারি না অনলাইনে পারমিশন ছাড়া, সেইটাও কিন্তু চেক করা যায়। তো এটা আমরা চেক করে দেখবো যে আমরা যদি কোনো আনঅথেন্টিকেটেড ছবি আপলোড করি তাহলে সেটা অ্যাকসেপ্ট করে কিনা। এমন ভাবে কোড লিখতে হবে যাতে এটা অ্যাকসেপ্ট না করে। তাহলে এই চারটা মিট করলেই বুঝবো যে এটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এগুলো কিন্তু সহজে ইটারেশন প্ল্যানিং করি যখন আমরা, না তখন আসলে এগুলো কিন্তু তৈরি করা হয়, কিন্তু এটা সেই সময় তৈরি করলে অনেক সময় লাগবে। এটা আসলে আগেই যখন আমরা রিফাইনিং করি, গ্রুমিং সেশন, তখন এই জিনিসগুলো কিন্তু করে রাখা হয় আগে থেকে। হম। তো এটা কিন্তু এক একটা ইউজার স্টোরি নিয়ে এরকম করতে গেলে তো অনেক সময় লাগবে। হ্যাঁ, এই জন্য আসলে ওই যে 3-4 ঘন্টা এনাফ না কিন্তু ইটারেশন প্ল্যানিং, এই জন্য আগে থেকে গ্রুমিং করতে হয়। এখানে আর একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি আর যাচ্ছি না, এটা বুঝতে পারলেই হলো। এখানে একটা দেখেন খুবই চমৎকার একটা কথা বলা আছে, যে ইউজার স্টোরি লেখার সময় 3C ফলো করতে হয়। রন জেফ্রিজ যেটা বলেছেন আর কি। 3C মানে কি, কার্ড, মানে আমরা বড় ডকুমেন্টে রিকোয়ারমেন্ট গ্যাদার করি না এজাইলে। হ্যাঁ, কারণ বড় ডকুমেন্ট হলে ওটা আসলে হজম করা মুশকিল, ডাইজেস্ট করা। তার চেয়ে বেটার হচ্ছে আমরা একদম ছোট রাখবো এবং এই ফরম্যাট ইউজ করবো, এই যেটা এখানে করা হয়েছে। এই সিটাকে, একটা সি হচ্ছে কার্ড, ইন্ডেক্স কার্ড বা 3x5 ইঞ্চি কার্ড। আর একটা সি হচ্ছে কনভারসেশন। এই রিকোয়ারমেন্টটা বোঝার সময় আমি কাস্টমারের সাথে কনভার্স করব, ডিসকাস করব, এবং এগুলো সেট করার সময় আমি আমার টিমের সাথে, প্রোডাক্ট ওনারের সাথে, এবং দরকার হলে কাস্টমারের সাথে আমরা ডিসকাস করবো, কনভারসেশন করব। এটা হচ্ছে সেকেন্ড সি। আর থার্ড সি হচ্ছে কনফার্মেশন, মানে আমি যখন ইউজার স্টোরিটা, এটা একটা কমপ্লিট ইউজার স্টোরি কিনা বুঝবো কিভাবে, যদি এই সবগুলো ইউজার স্টোরির সাথে আমি এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়াও থাকে, সেটাকে আমরা বলতেছি কনফার্মেশন। তার মানে এই চারটা যদি কনফার্ম হয় তাহলে আসলে ইউজার স্টোরি কাস্টমার অ্যাকসেপ্ট করবে। তাহলে 3C হচ্ছে ইউজার স্টোরি লেখার একটা, মানে মনে রাখার জন্য বা একটা ভালো ইউজার স্টোরি লিখতে হলে এইভাবে লিখতে হয়। কার্ডে লিখতে হবে, কাস্টমারের সাথে, প্রোডাক্ট ওনারের সাথে, টিমের সাথে কনভারসেশন করতে হবে, এবং এক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া মানে কনফার্মেশনকে এনশিওর করতে হবে। এর আমি দেখেন ইউজার স্টোরি আরেকটা এক্সাম্পল দিয়েছি অন্য একটা বই থেকে। ইউজার স্টোরি তো অনেক সময় এই যে এই কন্টেন্ট আমরা একটু আগে দেখলাম, তাই না, অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু সো দ্যাট, এর সাথে অনেকে করে কি, ওই কার্ডের বাম সাইডে এবং ডান সাইডে কিছু লেখে। যেমন এই ডান সাইডে লেখা হচ্ছে কত স্টোরি পয়েন্ট, এই ইউজার স্টোরিটা করতে কত স্টোরি পয়েন্ট লাগবে, ডান দিকে লেখা থাকে। অনেকে আবার ইউজার স্টোরি একটা টাইটেলও দেয়। ঠিক আছে, টাইটেলও দেয়। আর বাম সাইডে অনেকে আবার প্রায়োরিটি লেখে, এটা প্রোডাক্ট ব্যাকলগে কোন প্রায়োরিটিতে আছে,
5 মানে হচ্ছে এটা একদম টপ 5-এর মধ্যে আছে এটা। হুম। তো আসলে লোকজন এইভাবে লেখে আর কি। হ্যাঁ, এই যে আমরা 3C একটু আগে বললাম, এই স্লাইডটা একটু ইম্পর্টেন্ট নিউ পরীক্ষায় আসলে ডাইরেক্টলি হোয়াট ইজ 3C বা ইনভেস্ট এটা আসবে না, কিন্তু টার্ম গুলো পাবেন পরীক্ষায়। হ্যাঁ, 3C, ইনভেস্ট। ইনভেস্টর বলতেছে যে আমরা ইউজার হিস্ট্রি লেখার সময় খেয়াল রাখতে হবে এই 6টা জিনিস যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে ভালো ইউজার হিস্ট্রি লেখা হবে। সেটাকে সংক্ষেপে বলা হচ্ছে, অ্যাক্রোনিম হচ্ছে ইনভেস্ট। আইতে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে আমরা প্রোডাক্ট ব্যাকলগে আগে কোথায় বলেছিলাম যে উপরের একটার সাথে যদি নিচের একটা কানেকশন থাকে, ডিপেন্ডেন্সি থাকে, তাই তো আসলে এটা ইন্ডিপেন্ডেন্ট করা যাবে না। এটা করতে গেলে আবার এটাকে উপরে নিয়ে আসতে হবে। সেই জন্য ইউজার স্টোরি এমন ভাবে আসলে লিখতে হয় বা ফাইন্ড আউট করতে হয় যাতে যত ইন্ডিপেন্ডেন্ট হবে তত বেটার। বেশি রিলেশনশিপ থাকলে এটার সাথে যদি আরো 3-4টা রিলেশনশিপ থাকে তাহলে কিন্তু কাজ করা মুশকিল হয়ে যাবে। এই জন্য যত স্মল এবং ইন্ডিপেন্ডেন্ট হবে বেটার হবে। সেকেন্ড হচ্ছে নেগোসিয়েটেবল, মানে হচ্ছে কনভারসেশন, ওই যে আমরা কাস্টমারের সাথে প্রোডাক্ট ওনার সাথে কনভার্স করে নেগোসিয়েট করে ঠিক করে নেব। ঠিক আছে, সে সো টু ডু দিয়ে কি বুঝতেছে, সো হোয়াট বা বেনিফিট সে কি চায়, এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া গুলো কি কি সব নেগোসিয়েট করে আমরা সবাই মিলে ঠিক করবো। ভ্যালুয়েবল মানে ওই যে অবশ্যই ইউজার স্টোরি, কিন্তু অনেকে আবার এইভাবে লেখে অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু ডু দিস, শেষ। কিন্তু আমরা আসলে বলতেছি যদি ভালো ইউজার স্টোরি লিখতে চাই তাহলে ভ্যালুটাও যাতে আমরা অ্যাড করি। ভ্যালু মানে হচ্ছে সো সো দ্যাট আই ক্যান গেট দিস বেনিফিট, সেই বেনিফিটটাও যাতে আমরা ইউজার স্টোরিতে লিখি। এরপর হচ্ছে এস্টিমেবল। এস্টিমেবল মানে যাতে অবশ্যই এটাকে এস্টিম স্টোরি পয়েন্ট আমরা ফাইন্ড আউট করি এটা। হ্যাঁ, এমন ভাবে ছোট করতে হবে যাতে সহজে এস্টিমেট করা যায়। বড় হলে এস্টিমেট করা মুশকিল হয়ে যাবে, এই জন্য আমরা ছোট করলে কি হবে, স্টোরি পয়েন্টে বা যেভাবে আমরা মেজার করে নেবো মেজার করতে সহজ হবে। আর স্টোরিটা অবশ্যই স্মল হতে হবে। ঠিক আছে, কাজের জন্য যত স্মল স্টোরি তত বেটার। টেস্টেবল হতে হবে। ওই যে যেগুলো আমরা বলছিলাম অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, সেগুলো হচ্ছে টেস্টেবল। ওগুলো যদি টেস্ট হয় তাহলে আমরা বলবো যে সাকসেসফুল। তো সমস্ত টেস্ট ক্রাইটেরিয়াও কিন্তু নিয়ে আসতে হবে ইউজার স্টোরির পিছনে। তাহলে এটার সাথে আমরা যদি কানেক্ট করি। নেগোসিয়েবল বলতে এটা আবার স্যার মিস করছি স্যার। হ্যাঁ, টেস্টেবল মানে হচ্ছে যে আমরা আগে দেখলাম না যে যে এগুলো যদি টেস্ট করে পাস করে স্যার। তাহলে ইউজার স্টোরিটা ওকে আছে, ওকে। এটাকে আমরা টেস্টেবল বলছি আর কি। হুম। তো যখন আমরা ইউজার স্টোরি লিখবো অনেকে ইনভেস্টর বেশি ইউজ করে, 3C তো খুব সিম্পল, ইনভেস্টটা খুব ইম্পর্টেন্ট। যে ইউজার স্টোরি লেখার সময় এই 6টা জিনিস মাথায় রাখতে হবে, যাতে ইন্ডিপেন্ডেন্ট হয়, নেগোসিয়েটেবল হয়। নেগোসিয়েবলটা কি বলছেন ভাই? কনভারসেশন করা, কাস্টমারের সাথে প্রোডাক্ট ওনার সাথে নেগোসিয়েট করে কনভারসেশন করে বোঝা যে সে আসলে কি চাচ্ছে এটা। ওকে ওকে। ওকে, তাহলে এই তো এটা আমি যেটা বলতেছিলাম যে টেস্টেবল কিন্তু কনফার্মেশন, তাই না? নেগোসিয়েবল হচ্ছে কনফার্মেশন। হুম। মিল আছে আর কি। তো ওকে, আসেন অ্যাজাইলে আমরা কিভাবে সময় বের করি। দেখেন এই ছবিটা খুব চমৎকার একটা ছবি। হ্যাঁ, ছবিটা একটু আপনার মনোযোগ দিয়ে পড়বেন। এই ছবিটা পিএম বক্স 7 এডিশনেও আছে দেখবেন, 6 এ আছে, প্রসেস গ্রুপ গাইড সব জায়গায় আছে ছবিটা। আমরা যদি একটু টপ থেকে আসি ছবিটা বোঝার জন্য, যে আমরা প্রোডাক্ট ভিশন দিয়ে শুরু করি, তাই না? বামে লেখা আছে, হ্যাঁ, প্রোডাক্ট ভিশন দিয়ে আমরা শুরু করি প্রজেক্ট। তাহলে প্রোডাক্ট ভিশন, সেটা থেকে আমরা রোড ম্যাপ তৈরি করি। রোড ম্যাপ আমরা আগে বলেছিলাম যে ভিশন সবার উপরে থাকে। তারপর আমরা রোড ম্যাপ বানাই। রোড ম্যাপ মানে হচ্ছে কোন সময় কি করবো আসলে, 6 মাসে কি করব, নেক্সট 6 মাসে কি করব। হ্যাঁ, নেক্সট 6 মাসে কি করবো, এটা হচ্ছে রোড ম্যাপ। করে আলটিমেটলি আমরা এই ভিশনটা অ্যাচিভ করবো। হুম। একটা এই রোড ম্যাপের মধ্যে হয়তো রিলিজ 1, 2 দুইটা লাগবে এই রোড ম্যাপের এই মাইলস্টোন মতো আসার জন্য। সেটা আমরা ধরেন রিলিজ 1, রিলিজ 2, ধরেন এখানে কয়টা আছে, তিনটা 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 রেডি। রিলিজ হয়তো লাগবে একটা রোড ম্যাপের। এখন একটা রিলিজকে আমরা কি করি, একটা রিলিজকে আবার ওই রিলিজে যে ফিচার গুলো আছে সেগুলো ডেলিভারি দেওয়ার জন্য ইটারেশন 0 থেকে শুরু করে এন পর্যন্ত, ফর এক্সাম্পল আর কি, হয়তো 10 ইটারেশন লাগবে আমার এই একটা রিলিজকে ডেলিভারি দেওয়ার জন্য। এই একটা ইটারেশনের ভিতরে কি হয়, ইটারেশন প্ল্যানিং দিয়ে আমরা শুরু করি, এবং একটা ইটারেশনের ভিতরে ফিচার থাকে, তাই না, মনে আছে? কয়েকটা ফিচার আমরা ডেলিভারি দিই। আবার ফিচার কিন্তু কালেকশন অফ মাল্টিপল ইউজার স্টোরিজ। হ্যাঁ, আমি মনে আছে না যে ফিচার তার সাথে তার আন্ডারে মাল্টিপল ইউজার স্টোরি থাকতে পারে, ইউজার স্টোরি 1, ইউজার স্টোরি 2, ইউজার স্টোরি 3। ইউজার স্টোরি আন্ডারে থাকে হচ্ছে টাস্ক। হ্যাঁ, একটা ইউজার স্টোরিতে একাধিক টাস্ক হবে, একটা ইউজার স্টোরিতে একাধিক টাস্ক হবে। হ্যাঁ, এইভাবে আসলে থাকা থাকে।
এই ফিচারটা থাকে আসলে একটা ইটারেশনের মাঝখানে, ইটারেশন ওয়ানে হয়তো এই দিচ্ছি, হ্যাঁ, তার উপর হচ্ছে রিলিজ, হ্যাঁ, সেই কানেকশনটা এখানে দেখাচ্ছে। তাহলে এই ফিচার ওয়ান বা ফিচার এ কে ডেলিভারি দিতে আমাদের দুইটা ইউজার স্টোরি লাগবে, দেখেন, ইউজার স্টোরি ওয়ান, ইউজার স্টোরি টু। তার মানে ফিচার এ কে ব্রেকডাউন করে আমরা দুইটা ছোট ইউজার স্টোরিতে ব্রেকডাউন করেছি। আবার ফিচার বি দিতে মাত্র একটা ইউজার স্টোরি লাগবে, সি দিতে একটা ইউজার স্টোরি লাগবে, এফ দিতে একটা ইউজার স্টোরি লাগবে। জাস্ট স্যাম্পল দেখানো হচ্ছে আর কি। এরপরে এই ইউজার স্টোরিকে ব্রেকডাউন করে আমরা কাজ নিয়ে আসলাম, দেখেন, চারটা কাজ যদি আমরা করতে পারি তাহলে কি হবে, একটা এই ইউজার। ইউজার স্টোরিতে ডেলিভারি দেওয়া সম্ভব হবে। আবার হয়তো এটাকে ব্রেকডাউন করে আরো এরকম চার পাঁচটা কাজ পাওয়া যায়, সেটাকে ডেলিভারি দিলে এই ইউজার স্টোরি শেষ হতো, তার মানে ফিচার ওয়ান, ফিচার এ কমপ্লিট হয়ে যেত। হুম? তো এখানে স্টোরি পয়েন্ট লিখেছে, এইটা আসলে দেখবেন যে আসলে ভুল আছে যে, হ্যাঁ, এই যে লেখাটায় বুঝো এখানে আসলে টাস্ক আসলে আওয়ারে আসে, টাইমে। ইউজার স্টোরি পর্যন্ত, ইউজার স্টোরি পর্যন্ত থাকে স্টোরি পয়েন্ট, ঠিক কারেক্ট। আছে। ইউজার স্টোরি, ফিচার সবকিছু আসলে আমরা স্টোরি পয়েন্টে মেজার করতে পারি, কিন্তু অ্যাজাইল টিম নর্মালি যখন টাস্কে চলে আসে তখন আওয়ার্সে নিয়ে আসে যে এই কাজটা করতে কত সময় লাগে। এখানে কিন্তু লেখাও আছে, দেখবেন, টাস্ক এস্টিমেটেড ইন আওয়ার্স, কিন্তু ছবিতে ভুল আছে, হ্যাঁ, ঠিক আছে না? হুম, বইয়ে দেখবেন ঠিক আছে, আমার মনে হয় সেভেন এশনের বইয়ে বোধহয় ঠিক আছে, এখানে আসলে এখানে ভুল আছে। সিক্স এশনের ছবিটা ঠিক আছে, এখানে দেখবে যে আওয়ার আছে। ভ্যালোসিটি তো মনে আছে না, যে একটা পার্টিকুলার ইটারেশনে কি পরিমাণ আমরা আইটেম, আইটেম তো বলি না, আমরা বলি স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারে, সেটাকে আমরা ভ্যালোসিটি বলি আমাদের টিমে। ভ্যালোসিটি আগে বলেছি আমরা, ভ্যালোসিটি কাকে বলে, ঠিক আছে না? একটা টিমের ভ্যালোসিটির উপর কিন্তু ডিপেন্ড করে যে টিমটা নেক্সট ইটারেশনে কি পরিমাণ ডেলিভারি দিতে পারবে। ওকে, ঠিক আছে। এখন দেখা যায় যে ওয়ার্কিং উইথ ফিচার্স, এগুলো যে একটু আগে যেটা বললাম, রোড ম্যাপ, তারপর আমরা ফিচার তৈরি করি। অনেকে আবার ফিচারের উপরে কিন্তু আরো বড় করে বলে এপিক, হ্যাঁ, এপিক। এপিক এর মধ্যে মাল্টিপল ফিচার্স থাকে, এগুলো আগে বলেছি, ফিচার ওয়ান, ফিচার টু, ফিচার থ্রি। আর এক একটা ফিচারের আন্ডার থাকে মাল্টিপল ইউজার স্টোরি, ইউজার স্টোরি ওয়ান টু থ্রি। আর যে ইউজার স্টোরি আন্ডার থাকে হচ্ছে টাস্ক। টাস্ক। এইভাবে আসলে ব্রেকডাউন করা অ্যাজাইলে। ট্রেডিশনাল প্রজেক্টে কিভাবে ব্রেকডাউন করা হয় সেটা ডাব্লিউবিএস দিয়ে করা, ডাব্লিউবিএস ওয়ার্ক প্যাকেজ আকারে। রাইট, একই জিনিস। এই যে গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করতেছিলাম, এই ইয়াতে স্কোপ চ্যাপ্টারে, যে স্টোরি ম্যাপিং করা, কিভাবে আসলে স্টোরি ম্যাপিং করা হয়। হ্যাঁ, স্টোরি ম্যাপিংটা যিনি তৈরি করছেন ওনার নাম এখানে আছে, উম, এখানে আছে, কোথায় যেন আছে, মনে হয় ইয়াতে আছে, নোটসে বোধহয় আছে এখানে। জাস্ট এই যে বইটা আসলে, এই যে এই বইটা, এটা প্রিন্ট আউট করা আছে, ইউজার স্টোরি নামে একটা বই আছে, ইউজার স্টোরি ম্যাপিং। উল্টা দেখাচ্ছে, আমি যেহেতু ক্যামেরা টুলটা রাখছি। রাইটার হচ্ছে জেফ প্যাটন, জেফ প্যাটন। ওনার আসলে বইটা খুবই পপুলার অ্যাজ এ ডোমেনে। ওনার আসলে ওনার কনসেপ্টটা হচ্ছে এটা, স্টোরি ম্যাপিং। স্টোরি ম্যাপিং এ দেখেন অনেকগুলো ছবি আছে, মানে আমরা আসলে প্রোডাক্ট ব্যাকলগে, যখন এটা একটা প্রোডাক্ট ব্যাকলগ ধর, প্রোডাক্ট ব্যাকলগ, প্রোডাক্ট ব্যাকলগে আমরা অলওয়েজ বলেছি যে লিস্ট ইম্পর্টেন্ট থেকে, মনে আছে না, আমি সবসময় এল এবং এম লিখতাম, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, হাইয়েস্ট যেটা, সেটা উপরে থাকে, হ্যাঁ। তো আমরা কিভাবে আসলে ইউজার স্টোরিকে ফাইন্ড আউট করি, ব্রেকডাউন করি, যেটা ডাব্লিউবিএস বলা হয়, সেই জিনিসটাই কিন্তু অ্যাজাইলে স্টোরি ম্যাপিং দিয়ে করা হয়। তো একদম টপ লেভেলে ইউজার দেখতে পাচ্ছি না আমরা, এগুলো হচ্ছে ইউজার। ইউজার খুব সিম্পলি কিন্তু সে কি চায়, বিজনেস অ্যাক্টিভিটি করে। যেমন ধরেন আমরা ইয়া করবো, আপনারা ইয়ে আছে না, কেএফসি বা পিৎজা হাটের মোবাইল অ্যাপ আছে না? মোবাইল অ্যাপে আমরা কি করি, আমরা কোনো একটা কিছু চাচ্ছি কেএফসি থেকে খাবো, আমরা অ্যাজ এ ইউজার কি করি, মেনু সিলেক্ট করি, যে কি কি মেনু অ্যাভেলেবল আছে, মেনু সিলেক্ট করবো আমি, আমার কাজ কি অ্যাজ এ ইউজার, আর আমি অর্ডার দেবো। এই দুইটা আমার মেইন কাজ, এটা আমার বিজনেস অ্যাক্টিভিটি, হ্যাঁ, একদম টপ লেভেলে। এই এর চেয়ে আমরা বেশি অ্যাজ এ কাস্টমার বেশি বলার দরকার নাই। মেনু সিলেক্ট করতে চাই, অর্ডার দিতে চাই ফুডে। এরপরে আমরা কি করি, ওইটাকে আরো স্মল করি, যে মেনু সিলেকশন মধ্যে আসলে কি হবে,
প্রথমে মেনু অবশ্যই আমরা এক্সপ্লোর করি যে কি কি অ্যাভেলেবল আছে মেনুতে। হ্যাঁ, করে তারপর কি করি, মেনুটা আমরা সিলেক্ট করি। তার মানে এইটাকে আরো ডিটেল করে আমরা পাইলাম এই দুইটা মেনু সিলেকশনকে ব্রেকডাউন করে। এবার অর্ডার ফুড। অর্ডার ফুড করার আগে আমরা কি করি, প্রাইস চেক করি না, যে যেটা সিলেক্ট করলাম তার প্রাইস কত। তাহলে আমরা প্রাইস চেক করি, তারপর অর্ডার আইটেমস করি, তারপর পেমেন্ট মেক করি। এই তিনটাই হচ্ছে এটার সাথে কানেক্টেড, অর্ডার ফুডের সাথে। ঠিক আছে না? তাহলে এইভাবে আসলে একদম ইউজারের এন্ডে খালি ইউজারের স্টাইলে সে কথা বলবে যে আমি মেনু সিলেক্ট করতে চাই আর ফুড অর্ডার করতে চাই। তার নিচে যখন আপনি ব্রেকডাউন করবেন আর একটু ডিটেইল করে, তখন কিন্তু আরো ডিটেইল আমরা স্টেপ গুলো পাবো, অ্যাক্টিভিটি গুলো পাবো। এরপরে যে হলুদ কালার গুলো দেখতেছি, এগুলো হচ্ছে প্রত্যেকটা ইউজার স্টোরি। এই এক্সপ্লোর মেনু, এই যে আমার মোবাইল অ্যাপে কেএফসির অ্যাপ ইউজ করে আমরা কেএফসির অ্যাপ, সেই জি স্যার। কেএফসি অ্যাপটা কেউ তৈরি করেছে, সে তখন দেখবে যে এই এক্সপ্লোর মেনু করার জন্য ইউজার স্টোরি কি কি লিখতে হবে আমার। এটা আমরা ডিটেল লেভেলে করবো, ফাইন্ড আউট করবো। এই যে হলুদ গুলো সব ডিটেল, এই একটার জন্য হয়তো ফাইন্ড আউট করা হচ্ছে দুইটা ইউজার স্টোরি দিতে হবে, মেনুর জন্য ইউজার স্টোরি একটা দিতে হবে, আবার প্রাইসের জন্য হয়তো চারটা দিতে হবে, ইউজার স্টোরি 1 2 3 এভাবে 4। ঠিক আছে, এই ভার্টিক্যালি মানে এটা এটার সাথে কানেক্টেড, জাস্ট এক্সাম্পল। হ্যাঁ, তো এগুলো একদম ডিটেল লেভেলে। এখানে আমরা লিখবো অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু ডু সো দ্যাট, সেভাবে লিখবো আমরা ইউজার স্টোরি। ঠিক আছে, এখন দেখেন এরকম যখন আমরা সব ইউজার স্টোরি লিখে ফেললাম, লিখে ফেলার পরে আমরা দেখবো যে আমাদের ভ্যালোসিটি যদি হয় 30, হ্যাঁ, তাহলে স্টোরি পয়েন্ট যদি এটার হয় 5, এটা যদি হয় 6, এটা 4, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারি যে আমি 30 সব যোগ যোগ করে 30 বেশি নিতে পারবো না। এই 30 হয়তো এই কয়েকটা মিলে। তাহলে এটা আমরা বললাম, এটা আমরা ইটারেশন 1-এ ডেলিভারি দেবো। দেখেন এখান থেকে কিন্তু টাইমও বের করা হচ্ছে স্ট্রিম ম্যাপ থেকে, যে কোন ইটারেশনে কি দেবো আমরা। এরপরে এগুলো কি, এগুলো হয়তো আমরা ইটারেশন, এই কয়টা ইটারেশন 2-তে দেবো আমরা। এই কয়েকটা। হ্যাঁ, এবং দেখলাম যে ইটারেশন 1 এবং 2, এবং তারপরে যদি আমি আরো একটা ইটারেশনে আসি, তার মানে এই দুইটা দেবো হচ্ছে ইটারেশন 2-তে, তাই না? আর এই চারটা আবার দেবো হচ্ছে ইটারেশন 3-তে। তাইলে আমাদের কি তৈরি হবে, এমভিপি তৈরি হয়ে যাবে, মিনিমাম। মিনিমাম ভায়াবল প্রোডাক্ট তৈরি হবে, যেটা আমরা কাস্টমারকে দেখাতে পারবো। এর আগ পর্যন্ত আসলে খুব একটা মিনিমাল ভায়াবল প্রোডাক্ট কিছু তৈরি হয়নি, কিছু তৈরি করেছি কিন্তু ওটা ভায়াবল হয়নি। ঠিক আছে, এই যে তাহলে আমরা এরপরে এই তো মানে এইভাবে আসলে কিন্তু আমরা ফাইন্ড আউট করি যে ইটারেশনে কি কি ডেলিভারি হবে, কখন এমভিপি তৈরি হবে। এবং এরপরে এইভাবে সাবসিকুয়েন্ট আরো যদি আমরা ব্রেকডাউন করতে থাকি, এবার সামনে আরো কাজ আসবে ডান দিকে, হ্যাঁ, নিচের দিকে এরকম ভার্টিক্যালি ব্রেকডাউন হতে থাকবে। তখন কিন্তু আমাদের আরো ইটারেশন আসতে থাকবে, ইটারেশন 4 5 6 7 এরকম চলতে থাকবে। এইভাবে হয়তো ইটারেশন 10-এ গিয়ে আমাদের হয়তো একটা রিলিজ কমপ্লিট হয়ে যাবে। ওকে। ঠিক আছে, তো স্টোরি ম্যাপিংটা খুব ইন্টারেস্টিং টুল, যেটা যে প্যাটার্ন দিয়েছে আর কি, অনেক টিমে ইউজ করে প্রোডাক্ট ব্যাকলগকে এইভাবে আসলে সাজায়, যে কোন ইটারেশনে কি ডেলিভারি হবে, টাইমিংটা এখান থেকে বের করা যায়, কোন পর্যন্ত ডেলিভারি দিলে এমভিপি তৈরি হবে। তো শুরু হয় আসলে কাস্টমার থেকে, এগুলো সব কাস্টমার কাস্টমার যেটা বলতেছে ওইটাকে আমরা আরো স্মলার ব্রেকডাউন করছি, করার পরে একদম লাস্টে যেগুলো ওয়ার্কেবল আমরা করবো, হ্যাঁ, এটা টিম তখন আরো নিজে আরো ডিটেইল করতেছে আমাদের কাজের জন্য। ওকে, এবার যে টপিকটা আমরা করবো, আমরা বারবার শুনে আসতেছিলাম যে মানে অ্যাজাইলে আমরা প্রোডাক্ট ব্যাকলগে যে ইউজার স্টোরি থাকে সেটা আমরা সাইজিং করি। এই সাইজিংটাকে বলা হয় রিলেটিভ সাইজিং। আমরা দুই ধরনের এস্টিমেট করা যায়, হ্যাঁ, এস্টিমেশন হয় দুই ধরনের। একটা হচ্ছে রিলেটিভ এস্টিমেশন, আর একটা হচ্ছে অ্যাবসলিউট এস্টিমেশন। দেখেন এটা একটু বোঝার দরকার আছে, অ্যাজাইল টিম আসলে সময় টাইম দিয়ে এস্টিমেট করে না, স্টোরি পয়েন্টকে এস্টিমেট করে কি দিয়ে, এফোর্ট দিয়ে। কি পরিমাণ এফোর্ট লাগবে, কত আওয়ার লাগবে এটা না, কি পরিমাণ এফোর্ট লাগবে। এফোর্ট মানে ম্যান ম্যান আওয়ার আর কি, বা এফোর্টটা ডিপেন্ড করে কমপ্লেক্সিটির উপরে, কয়েকটা জিনিসের উপরে। দেখেন, হ্যাঁ, স্টোরি পয়েন্ট আমি আসলে আমি এই ফাংশন আসলে কোনো কোনো বইয়ের ফাংশন আমি নিজে বলছি আর কি, যে স্টোরি পয়েন্ট ইজ ইকুয়াল টু ফাংশন অফ এফোর্ট, কি পরিমাণ ম্যান আওয়ার লাগবে আমার, কমপ্লেক্সিটি, কাজটা কত কমপ্লেক্স বা সহজ, এবং কাজটার মধ্যে কোনো মেজর রিস্ক বা পিটফল আছে কি।
এই তিনটা জিনিস কনসিডার করে স্টোরি পয়েন্টের সাইজ কম বেশি হয়। ঠিক আছে? যদি খুবই সিম্পল একটা কাজ হয় তাহলে তার স্টোরি পয়েন্ট সাইজ হতে 1 হবে। তার চেয়ে ডাবল যদি কমপ্লেক্স বা ইয়া হয়, এফোর্ট লাগে, তাহলে আমরা বলবো এটা 2 লাগবে। তার চেয়ে যদি বেশি হয় তাহলে এটা কি হবে? 5 হয়ে যাবে। এই এস্টিমেট করার সময় আমরা আবার খুবই নর্মালি এইভাবে করা যায়, যেটা আমি একটু আগে বললাম, টি সার্চ সাইজিং করা যায়। টি শার্ট সাইজিং। আর না হলে আমরা কি করতে পারি, ফিবোনাচি সিকোয়েন্স ইউজ করতে পারি। ফিবোনাচি সিকোয়েন্স আমরা অনেক সবাই মনে হয় জানি। জিরো, হুম, তারপরে কি ওয়ান আছে, ওয়ান, টু। ওয়ানের ওয়ানের পরে আবার জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে টু, টু ওয়ান যোগ করলে থ্রি। আগেরটা যোগ করে পরেরটা বের করতে হয়। থ্রি টু থ্রি টু ফাইভ, ফাইভ ফাইভ, এইট, এইট, 13, থার্টিন, 21, হ্যাঁ, তারপর 21 13 যোগ করলে 34। এইভাবে আসলে করা হয় আর কি। তো এই সিকোয়েন্সটাই কিন্তু ইউজ করে অ্যাজাইল টিম স্টোরি স্টোরি পয়েন্ট বের করার জন্য। হ্যাঁ, এটা যে এটা আসলে বেশি ইউজার, হ্যাঁ, এটা ফিবোনাচি সিকোয়েন্স। আর এটা সহজ ভাবে করার জন্য এটা, বা নতুন একটা টিম কাজ করতেছে তারা আসলে এটা দিয়ে শুরু করতে পারে, তাদের জন্য সহজ হবে। তো এইভাবে আর কি, হ্যাঁ। এবং এই কাজটা করার সময় এই যে স্টোরি পয়েন্ট যে এস্টিমেট করবো, তখন কে এই এস্টিমেটটা কি করবে, স্টোরি পয়েন্ট কে এস্টিমেট করবে? স্যার স্টোরি পয়েন্ট এস্টিমেট করবে হচ্ছে স্যার টিম মেম্বার স্যার। হ্যাঁ, ফুল টিম, হ্যাঁ, ফুল ডেভেলপমেন্ট টিম ইনভলভ হবে এটা। জি স্যার। এটা এরকম না যে প্রোডাক্ট ওনার করে দিয়ে দিবে যে এর এত হ্যাঁ, পেপার লাগবে, বা প্রজেক্ট ম্যানেজার বা স্কাম মাস্টার, তারা কিন্তু না, পুরা টিম যারা কাজ করবে এখানে তারা, নিজের কাজ নিজে করে নিবে। জি স্যার। যারা কাজ করবে তারাই এস্টিমেট। জি স্যার। তাহলে এই এস্টিমেট করার জন্য একটা গেম খেলে গেমটাকে বলা হয় প্ল্যানিং পোকার। ঠিক পোকার। আছে? হ্যাঁ। তো এটা কিভাবে গেম খেলা হয় একটু পরে আমরা দেখবো, আমি বলবো ক্লাসে। প্ল্যানিং পোকার, অনেকে আবার প্ল্যানিং পোকার শব্দটা হয়তো পছন্দ নাও করতে পারে। এই জন্য অ্যাজাইল প্র্যাকটিস গাইডে দেখবেন যে টেইলরিং অ্যাজাইল প্র্যাকটিসেস নামে একটা টেবিল ছিল। আমি আপনাদের পড়াই নাই, কিন্তু বলেছিলাম যে টেবিল গুলো পড়তাম। ওখানে দেখবেন যে বলা আছে, টেইলরিং এর একটা অপশন বলা আছে, কোন একটা অর্গানাইজেশন যদি প্ল্যানিং পোকার বা প্ল্যানিং পোকার গেম বলে, আসলে প্ল্যানিং পোকার গেম, এটা যদি শুনতে খারাপ লাগে না, যে আমরা কি অফিসে গেম খেলতে আসছি নাকি কাজ করতে আসছি? আছে না অনেক ম্যানেজমেন্ট এরকম হতে পারে, যে কিভাবে আপনারা গেম খেলতেছেন কাজ না, কাজ বাদ দিয়ে। এই জন্য আপনি প্ল্যানিং পোকার গেম না বলে বলতে পারেন যে প্ল্যানিং সেশন বা প্ল্যানিং ওয়ার্কশপ। তাহলে খুব ভদ্র শোনাবে আর কি, হ্যাঁ, অনেকের কাছে। আর এই প্ল্যানিং প্রকারের থিওরিটা আসছে কিন্তু ইয়া থেকে, এক্সপি থেকে, এক্সট্রিম প্রোগ্রামিং থেকে। এক্সট্রিম প্রোগ্রামিং এর একটা স্লাইড ছিল আমার অ্যাজেল প্র্যাকটিস গাইডের স্লাইডে দেখবেন, ওখানে লেখা ছিল কিন্তু প্ল্যানিং প্রোগ্রাম। তো ওই কনসেপ্টে আমরা এখানে প্রায় সব অ্যাজাইল টিম ইউজ করে। তো আমি বলেছিলাম যে অ্যাজাইল টিম আসলে ইউজ করে কি, রিলেটিভ এস্টিমেশন, নট অ্যাবসলিউট এস্টিমেশন। আমরা কিন্তু অলরেডি শিডিউলিং যখন করেছি তখন আমরা দেখছি না, প্যারামেট্রিক এস্টিমেশন, বটম আপ এস্টিমেশন, অ্যানালগাস থ্রি এস্টিমেশন পয়েন্ট করছি। এক্সপ্রেশন। এগুলো হচ্ছে অ্যাবসলিউট এস্টিমেশন। অ্যাবসলিউট মানে হচ্ছে যে আমরা মানে ইন্ডিপেন্ডেন্টলি বের করার চেষ্টা করতেছি যে কোনো কাজ করতে কি পরিমাণ সময় লাগবে, কোনো কিছুর সাথে কম্পেয়ার না করে। হ্যাঁ, একদম ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। আর রিলেটিভ এস্টিমেশন হচ্ছে, রিলেটিভ মানে একটা আপেক্ষিক আর কি, একটার সাথে একটা মিলায়। যেমন এই যে ছবি একটা দেখতেছি না আমরা, চাইনিজ ডল, এটা একটা স্পেশাল নামও আছে, চাইনিজ না রাশিয়ান ডল বলে আর কি। দেখেন এই যে ডলটা হাইট কত, হাইট কত, কত ইঞ্চি? এটা বলা যাবে? আমরা ভার্চুয়ালি বলা মুশকিল, কারণ কারো কেউ যদি ল্যাপটপে দেখেন তাহলে বড় লাগবে, পিসির স্ক্রিন দেখলে আরো বড় লাগবে, আর ইয়াতে লিখলে আরো ইয়া লাগবে। হাইট বলা মুশকিল। হ্যাঁ, ক্লাসে যখন আমি জিজ্ঞাসা করি, অনেকে বলে 1 ফিট, যখন স্ক্রিনে দেখে প্রজেক্টরে। অনেকে বলে যেটা 2 ফিট। হ্যাঁ, আবার কেউ বলে যে 18 ইঞ্চি হবে হাইটটা, মানে প্রজেক্টর দিয়ে যখন দেখে। তো এরকম ডেফিনেশন পাওয়া যায়, কেউ হয়তো বলে যে 8 ফিট, 12 ইঞ্চি, 1 ফিট, কেউ বলে 2 ফিট, আবার কেউ বলে যে 1.5 ফিট। ডেফিনেশনটা অনেক বেশি। এই পাশে দেখেন একটা আমি একটা ইয়ে নিয়ে আসলাম, ডল নিয়ে আসলাম, সেম ডল। হ্যাঁ, তাহলে এখন যদি আপনার জিজ্ঞাসা করি যে কয়টা ডল লাগবে এই এইখানে টপে পৌঁছতে, চারটা। কয়টা আসবে? তিনটায় হয়ে যাবে স্যার।
হ্যাঁ, তিনটা না, তিনটা রড, তাই না? হ্যাঁ। তো আপনি, তিনটাই হয়ে গেছে। হ্যাঁ, আমরা এটাই বলতেছি যে যখন আসলে আপনি এটাকে এস্টিমেট করতে বললো, তখন কিন্তু যখন আমরা সবাই আলাদাভাবে মানে অ্যাবসলিউট এস্টিমেট করার চেষ্টা করবো, তখন কিন্তু ডিফারেন্সটা অনেক বেশি হয়। কিন্তু যখন আমরা কম্পেয়ার করি, হ্যাঁ, যে আমাকে বলা আছে এইটা এস্টিমেট করতে হবে, এর পাশে একটা দেওয়া আছে যে এটার সাথে এস্টিমেট, এটার সাথে কম্পেয়ার করে বল, তখন কিন্তু আমরা অনেক বেশি ভালো এস্টিমেট করতে পারি। কারেক্ট। হ্যাঁ, মানুষ স্বভাবত এই রিলেটিভ এস্টিমেশনে ভালো, ঠিক আছে, কারণ এটা সহজে এস্টিমেট করা যায়। যেমন এটা আসলে বেশিরভাগ লোকজনই ক্লাসে বলবে যে আসলে তিনটা লাগবে, বা একটু ডিফারেন্স হতে পারে, যেমন একদম চারটা বলবে, কিন্তু ডিফারেন্সটা বেশি হবে না, এখানে ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যায় অ্যাবসলিউট এস্টিমেশন। এই জন্য অ্যাজাইল টিম প্রেফার করে যে আমরা রিলেটিভ এস্টিমেশন ইউজ। সেটা কখন ইউজ করে? যখন স্টোরি পয়েন্টের যে প্ল্যানিং প্রকার গেম খেলে প্রতিটা ইউজার স্টোরি এস্টিমেট করার জন্য, তখন ওরা কি করে দেখেন, এই ছবিটা দেখেন। ধরেন আমাদেরকে বলা হলো যে প্রতিটা আইটেমের, এটা তো লেগো, তাই না? লেগো, লেগো দিয়ে বানানো হয় এগুলো, তাই না? দেখেন চারটা আইটেম আছে, এটা হচ্ছে 5 নম্বর আইটেম। ছোট ছোট জিনিস লাগিয়ে হেলিকপ্টার বানাইছে, তারপর এখানে গাড়ি আছে, রেসিং কার, একটা ছোট হাউস আছে, এটা কি বলে এটাকে, এসকেভেটর নাকি, এবার এরকম কিছু একটা হবে। আর এটা দোতলা বাড়ি আছে। এখন অ্যাজাইল টিম কি করে, প্রথমে আসলে ফাইন্ড আউট করে যে কোনো একটা, যেটা আসলে বেস্ট গেস থেকে বা আগের এক্সপিরিয়েন্স আছে লোকজনের, সেটা থেকে ফাইন্ড আউট করে যে এইটা, এই হেলিকপ্টারটা করতে 3 স্টোরি পয়েন্ট লাগবে। সবাই এগ্রি করে, এটি হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট। এই যে আমি একটু আগে পুতুল দেখালাম, এটা হচ্ছে স্মল পুতুলটা, তাইলে এটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট, যে এটা হচ্ছে 3। এইটা এখন আমরা যখন নতুন একটা আইটেম প্রোডাক্ট ব্যাকলগ থেকে কি করলাম, আমরা প্রথম আইটেম যেটা, সেটা আসলে বা এই প্রথম টপ 4-5টা আইটেমের মধ্যে কোনটাতে আসলে আমাদের এক্সপিরিয়েন্স আছে, এবং সেটা করতে স্টুডেন্ট কত লাগবে। হয়তো আমরা বললাম যে 3 লাগবে বা 5। সবাই আসলে ছোট রেঞ্জে রাখে, বড় রেঞ্জে রাখে, 3 অথবা 5। সো 3। এখন যদি জিজ্ঞাসা করি যে এইটা এইটা করতে কত স্ট্রি পয়েন্ট লাগে, হ্যাঁ, এই প্রশ্ন যদি আপনাদের করি, তাহলে কি বলবেন? স্যার এটা তো তাহলে কমপ্লেক্স কি চিন্তা করতে হবে, কমপ্লেক্সিটি, এফোর্ট, এবং কোন রিস্ক আছে কিনা। কারেক্ট। এগুলোতে কোনো রিস্ক নাই যেহেতু বাচ্চাদের গেম। কমপ্লেক্সিটি এবং এফোর্ট, কি মনে হয়? 3 হবে নাকি ফিবোনাচি সিকোয়েন্স যদি ইউজ করি 2 হবে নাকি 5 হবে? এর বেশি হওয়া উচিত না, 2, 3, 5 এর মধ্যে একটা হবে। স্যার 5 হবে না। হ্যাঁ, রায়হান 5 বললেন, রানা কি বলবেন? 5ই হবে। 5 হবে, হ্যাঁ। আচ্ছা দেখেন, এই যে আমরা, যাই হোক, হয় কি, আমরা যখন সেশন থাকি, ইটারেশন প্ল্যানিং এ বা গ্রুমিং সেশনে, যখন আমরা প্রোডাক্ট ব্যাকলগের প্রতিটা আইটেমের স্টোরি পয়েন্ট ফাইন্ড আউট করি, এই যে স্টোরি পয়েন্ট কিন্তু এখানেও লেখা হয় অনেক সময় এসপি, এসপি স্টোরি পয়েন্ট। স্টোরি পয়েন্ট ফাইন্ড আউট করে তখন আমরা কি করি, হ্যাঁ, স্কাম মাস্টার বা যে কেউ করতে পারে, স্কাম মাস্টার ধরেন, স্কাম মাস্টার সবার কাছে কার্ড দেওয়া থাকে। হ্যাঁ, কার্ড গুলো কি, এই যে এরকম লেখা থাকে 0, 1, 2, 3, 5, হ্যাঁ, 8, 13, 21, এরকম কার্ড দেওয়া থাকে সবার কাছে, প্রতিটা টিম মেম্বারের কাছে। এখন সবার প্রথমে ফাইন্ড আউট করা হয় যে, ধরেন এগুলি আমরা এস্টিমেট করবো, এখানে যা দেখি আমরা, এগুলি ধরেন, এগুলি সব ধরেন প্রোডাক্ট ব্যাকলগ আইটেম, ঠিক আছে, এই যে এগুলো সব প্রোডাক্ট ব্যাকলগ আইটেম। সো স্কাম মাস্টার ফাইন্ড আউট করার চেষ্টা করে যে যে কোনো একটা আইটেম নিয়ে, যে এটা করতে আসলে কত স্ট্রোক পয়েন্ট লাগে। তো সবাই কারো এক্সপিরিয়েন্স থেকে, বা যে আগে গেমটা খেলেছে, লেগো দিয়ে খেলেছে বা বাসায় আছে। তো আমরা একটা ক্লাস নিয়েছিলাম, যেখানে আমেরিকান কয়েকজন ছিল, আমেরিকান, হ্যাঁ, বাঙালি। তো তারা কিন্তু বলছিল যে এটা 3 লাগলে এটা লাগবে 2। কারণ কি, বলছিল যে আমার বাসায় আছে, আমার বাসায় বাচ্চাই এটা খেলে, এবং এটা আসলে বানানো এটা হচ্ছে আরো সহজ। হ্যাঁ, কারণ এখানে যেগুলো কম্পোনেন্ট গুলো, এগুলো আসলে অলরেডি আছে, জাস্ট জয়েন করতে খুব কম সময় লাগে, আইটেম গুলো খুব কম। হ্যাঁ, তার চেয়ে বরং এটার আইটেম বেশি। হ্যাঁ, যে আসলে প্র্যাকটিক্যালি খেলছে। যাই হোক, তো তার মানে সবাই মিলে ঠিক করলাম এটা 3। এখন এখন স্ক্রাম মাস্টার বলবে এখন আমরা পরের আইটেমটা এস্টিমেট করবো।
তাহলে এই আইটেমটা নিয়ে আসলো, নিয়ে এসে বললো সবাইকে যে এখন তোমরা এস্টিমেট করো। এখন এস্টিমেট করবে কিভাবে? সবাই কিন্তু কাউকে বলবে না যে কি এস্টিমেট হবে, সবার কার্ড সামনে নিয়ে আসবে, টেবিলের সামনে রাখবে। সে যেটা মনে করছে যে এটা এস্টিমেট, এইটা কেউ কেউ 5, কেউ হয়তো 3, কেউ হয়তো 2 সামনে রেখেছে। এরপরে স্কাম মাস্টার বলবে ঠিক আছে এখন শো করো, তখন সবাই একসাথে শো করবে। এর কারণ কি? যাতে একজনের আর একজন, হ্যাঁ, ইয়া না হয়ে যায়। হুম। সেই জন্য একদম আমরা ইন্ডিপেন্ডেন্টলি নেবো। সবাই দেখাবে, দেখে যদি দেখি যে কেউ বলছে 5, আরেকজন বলছে 5, ধর আমার টিমের মধ্যে 5 জন ছিল, সবাই 5 বলেছে, তাহলে এটার এস্টিমেশন এখানে শেষ। এটা এস্টিমেট হবে 5। এখন যদি এরকম হয় প্রথম রাউন্ডে, আমরা দেখলাম যে একজন বললো 5, একজন বললো 2, আরেকজন বললো 3, আরেকজন বললো 1, আরেকজন আবার বললো 8। তার মানে কি কোনো কনসেন্সাস আছে? বুঝতে পারছি, একমত হতে পারিনি। একমত হতে পারিনি তার মানে, তাহলে কিন্তু এখন ডিসিশন নেওয়া যাবে না। তাহলে আমরা কি করবো? যে সবচেয়ে বেশি পড়েছে তাকে বলবো যে তুমি কেন সবচেয়ে বেশি এস্টিমেট করলা, হোয়াট ইজ ইয়োর পয়েন্ট, পয়েন্ট অফ ভিউ। সে এক্সপ্লেন করবে যে আমার মনে হচ্ছে এটাতে অনেক বেশি আইটেম আছে, এটা করতে অনেক সময় লাগবে, এটা একটু কমপ্লেক্স, এই জন্য 8 লাগবে। এরপর জিজ্ঞাসা করা হবে সবচেয়ে যে কম বলেছিল 2, যে তুমি এত কম বললা কেন। সে তখন তার ব্যাখ্যা দিবে। এই ব্যাখ্যাটাকে আমরা বলি কনভারসেশন। প্ল্যানিং পোকার গেমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কনভারসেশন, সবাই মিলে ডিসকাস করা। তো ডিসকাস করার পরে, যেহেতু প্রথম রাউন্ড ওয়ানে আমরা কেউ একমত হতে পারিনি, তো আমরা এই কনভারসেশনের পর বুঝতে পারলাম যে কার পয়েন্ট অফ ভিউ কিরকম ছিল। এরপরে স্কাম মাস্টার বলবে তাহলে আমরা এখন সেকেন্ড রাউন্ড গেম খেলবো, এবং এখন তোমরা এই আলোচনার পরে এখন তোমরা নতুন ভাবে ডিসাইড করো পার্সেলি ডু, মানে এস্টিমেটে কি হবে। তখন আবার সবাই আগের মতো কার্ড প্লেস করবে সামনে তার নিজের ইয়া অনুযায়ী। তারপর সবাইকে একসাথে শো করতে বলা হবে, সবাই একসাথে শো করবে। যদি দেখি যে সবার এক হয়ে গেছে 3 বা 2, তাহলে ওখানে ডিসিশন কমপ্লিট, যেটা এস্টিমেট হচ্ছে 2। আর যদি না হয় তাহলে কি করবো আমরা? অলরেডি সেকেন্ড গেম হয়ে গেছে, বেশিরভাগ টিম যেটা করে আর থার্ড গেম খেলে না, কারণ টাইম কনজিউম হয়ে যাচ্ছে। আমরা কি করি? ওই যেটা সবচেয়ে হাইয়েস্ট সেটি নিয়ে নেয় অনেক টিম। হ্যাঁ, ওর থেকে বেশি তো আর যাবে না একটু হ্যাঁ, ওই। ওর থেকে আর বেশি যাবে না, ওইটাই নিয়ে নেয়, মানে নিরাপত্তার জন্য আর কি। হ্যাঁ। ওকে। আবার অনেক টিম কি করে সবাইকে হ্যাপি করার জন্য, ধরেন এখন 5 জনের মধ্যে 2 জন হয়তো 3 বসে, আর 2 জন হয়তো 5 বসে, আর একজন হয়তো 2 বসে। তো কি করে সবারটাই যোগ করে, হ্যাঁ, 5 দিয়ে ভাগ করে যেটা হয় সেটা নিয়ে নেয়। তো এই যে ডিসিশনটা আপনি কি নিবেন বা কিভাবে নিবেন, এটা আসলে ওই যে মনে আছে টিম চার্টার, গ্রাউন্ড রুলস লিখে রাখি না আমরা, গ্রাউন্ড রুলস পড়িয়েছিলাম, গ্রাউন্ড রুলস এ বলা থাকবে এটা, যে আমরা যদি সেকেন্ড রাউন্ডেও যদি এক হতে না পাই, তাহলে থার্ড রাউন্ড আমরা কিভাবে ডিসাইড করবো। হয় হাইস্টটা নিতে পারি, কিংবা সবগুলো এভারেজ করতে পারি, কিংবা অনেকে আবার সবচেয়ে টপ আর সবচেয়ে লো দুইটা মিলে যোগ করে করে। বা অনেকে হয়তো ডিসাইড করতে পারে আমরা সবচেয়ে লোটা নেব, এরকম হতে পারে। সেটা আপনি গ্রাউন্ড রুলস এ লিখে রাখবেন। কারেক্ট, কারেক্ট। এই গ্রাউন্ড রুলস এরকম ফিক্স না, পরে হয়তো আপনি দেখবেন যে এটা ঠিক হয়নি, আমাদের নেক্সট 2-3 ইটারেশন পরে হয়তো আপনি গ্রাউন্ড রুলসটা আপডেট করবেন, যে আমাদের আসলে হাইস্টটা নিতে হবে কিংবা এভারেজটা নিতে হবে। এইভাবে প্রতিটা আইটেমের আসলে এস্টিমেট করলেই আমাদের, হ্যাঁ, এস্টিমেটটা শেষ হয়ে গেল। এটাকে আমরা বলতেছি প্ল্যানিং পোকার গেম। তো এটা অ্যাজাইল টিম সবাই মিলে করে আর কি, খুব ফান হয়, গেম হয়। আবার মানে সবাই মিলে যেহেতু করা হচ্ছে, ফলে এটা যদি ভুলও হয়, কেউ আসলে সেম ফিল করবে না, বা কেউ ইয়া ফিল করবে না, অফেন্ডেড ফিল করবে। আর সিম্পলি আমরা কিন্তু টি শার্ট সাইজিং করতে পারি। যে এরকম একটা আপনি আগে থেকে ইয়া তৈরি করে রাখলেন বোর্ডের মধ্যে, SMLXL। আপনার কাছে প্রোডাক্ট ব্যাকলগে অলরেডি যে আইটেম গুলো আছে, এখন সবাই মিলে ডিসাইড করবো কোনটা এখানে পড়বে, কোনটা এখানে পড়বে, কোনটা এখানে, কোনটা এখানে। হ্যাঁ, তখন অনেকে আবার নাম্বারও ইউজ করে, যেমন এখানে দেখেন একটা ইয়ে করা হয়েছে 1 থেকে 3 হলে এটা আমরা বলবো টি শার্ট স্মল, এই যে এখানে লেখা আছে। একটু লিমিট দেওয়া থাকে। হ্যাঁ, লিমিট দেওয়া থাকে। 5 থেকে 8, ওনার যে ফিউনেছি সিকোয়েন্সে 5 থেকে 8 হলে এটা আমরা মিডিয়াম। বা আপনি, এটা আমরা এভাবে বলেছি, আপনি যে নাম্বার দিতে হবে এরকম না, ডাইরেক্টলি বলে দিতে পারেন যেটা স্মল, এটা মিডিয়াম, লার্জ, সবাই মিলে যেটা ডিসাইড করবেন। হ্যাঁ। তো এইভাবে আসলে টি শার্ট সাইজিং আমরা করতে পারি, কিংবা দুইটা মিলেও করতে পারি। এখানে কিন্তু দুইটাই ইউজ হয়েছে, টি শার্টও ইউজ হয়েছে, আবার ফিউনেছি সিকোয়েন্স ইউজ হয়েছে। হ্যাঁ, দুইটাই ইউজ হয়েছে। আমি এই স্লাইডটা একটু আপনার পড়বেন, এই যে বিভিন্ন আলোচনা করলাম, এখানে দেখবেন অনেক জিনিস এখানে আছে, এক্সট্রা জিনিস। এই যে আমি বললাম যে অনেকে আসলে ফিউনেছি সিকোয়েন্স ইউজ না করে মডিফাইড ফিউনেছি সিকোয়েন্স ইউজ করে।
মডিফাইড। মডিফাইড কেন, মানে এই যে 5, 8, 13, এরপর আবার 21, 34-এ না গিয়ে খুব সিম্পল হওয়ার জন্য 20 বলে আর কি, 20। আর 20-এর যদি ডাবল হয় তাহলে 40, 40-এর ডাবল হলে 100 বলে। ঠিক আছে, সহজ করার জন্য এটাকে মডিফাইড বলে। তো কার্ড গুলো যেগুলো বানায় তখন এরকম সিম্পল কার্ড বানায় আর কি, হ্যাঁ? আর মোবাইল অ্যাপও খুঁজতে পাবেন, মোবাইল অ্যাপে দেখবেন যে আছে পুরা, আমার কাছে আছে, আমার মোবাইলে আছে। ওটা দিয়ে গেম খেলা যায় এখন, যদি তার কাগজ দরকার নেই, মোবাইল অ্যাপে, মোবাইল অ্যাপই খেলতে পারে। এই যে অনেক সময় যখন আপনি কার্ড প্রেজেন্ট করতেছেন যে আপনি কি রকম এস্টিমেট করলেন, তখন অনেকে কেউ যদি জিরো দেখায়, জিরো মানে এটা এত ছোট কাজ, এটা এস্টিমেট দরকার নেই। ঠিক আছে, বা অনেকে জিরোর মিনিং করে যে জিরো যদি কেউ দেখায় তার মানে হচ্ছে এইটা আসলে আগে এস্টিমেট করা হয়েছে, এরকম হতে পারে। আর আবার অনেকেই অনেক কার্ডের মধ্যে থাকে হচ্ছে এরকম আপনার কফির থাকে সাইন, এস্টিমেট এরকম যদি কেউ কফি কার্ড দেখায়, কফি তার মানে হচ্ছে সে এখন ব্রেক চাচ্ছে, অনেকক্ষণ থেকে আমরা প্ল্যানিং করছি, মাথা জ্যাম হয়ে গেছে, লেটস হ্যাভ এ কাপ অফ কফি। তো তখন আসলে ফুল টিমকে 10 মিনিটের জন্য কফি ব্রেক দেওয়া হয়। সেরকম ফান এবং গেমিং কিন্তু, হ্যাঁ। আর যদি এরকম বড় হয়ে যায় 40, 100, তাইলে আসলে এটাকে আসলে ব্রেক ডাউন করতে হবে, এটাকে আসলে এস্টিমেট করা ঠিক হবে না। তখন অ্যাজ ঠিক করে এটাকে আরো স্মলার ইউজার স্টোরিতে ব্রেক ডাউন করে, করে তারপর এস্টিমেট করে। নর্মালি অ্যাজাইল টিম 2 থেকে 13-র মধ্যে আসলে এস্টিমেট করে, 2 থেকে 13 ইটারেশনের মধ্যে। তার চেয়ে যদি বড় সাইজ হয়ে যায় তার মানে এটা একটা ইটারেশন ডেলিভারি দেওয়া সম্ভব না, এটাকে ব্রেক ডাউন করে ছোট করতে হবে, তাইলে একটা ইটারেশন ডেলিভারি দেওয়া সম্ভব। ঠিক আছে, আবার অনেকে কার্ডের মধ্যে একটা কার্ড রাখে ইনফিনিটি। ইনফিনিটি ইনফিনিটি মানে এটা আসলে এস্টিমেট করতে পারছি না আমরা, এটা এত বড়, এপিক বা অনেক বড়, এটাকে আসলে ব্রেক ডাউন করে স্মল করতে হবে, তাহলে আমরা এস্টিমেট করব। ঠিক আছে না? চাঙ্ক অফ ওয়ার্ক। হ্যাঁ, স্যার চাঙ্ক অফ ওয়ার্ক হ্যাঁ, অনেকগুলো কাজ জাঙ্ক, আছে। অনেক বড় হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখেন যে ডেফিনিশন অফ রেডি এবং ডেফিনিশন ডান যেটা আমরা আগে পড়েছিলাম, সেটা এখানে আসলে স্লাইডে দেখেন, এখানে কিন্তু আছে ডেফিনিশন রেডি, ডিটেল আছে দেখবেন, ডেফিনিশন ডান আছে। ট্রেডিশনাল প্রজেক্টে কিন্তু আমরা ডেফিনিশন ডান ইউজ করি না, আমরা একটা জিনিস ইউজ করি, এক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া, প্রেডিক্টিভ প্রজেক্ট, সেটা লেখা থাকে হচ্ছে স্কোপ স্টেটমেন্টে। কিন্তু আমার কাছে এটা কোনো জরুরি কিছু মনে হয় না, কারণ আপনি, হ্যাঁ, ডেফিনিশন ডান প্রেডিক্টিভ ইউজ করতে পারেন, শব্দটা ভালো, আমার কাছে মনে হয় ভালো শব্দ, আমরা ইউজ করতে পারি ডেফিনিশন ডান কনসেপ্টটা। আমি এখানে দেখেন কিছু সিম্পল দিয়েছি, মানে স্যাম্পল দিয়েছি, যে ডেফিনিশন রেডি এরকম চেক লিস্ট হতে পারে, দেখেন। হ্যাঁ, আপনি নিজেরা পড়লেই বুঝতে পারবেন যে সবগুলো ইউজার স্টোরি, বিজনেস ভ্যালু আর্টিকেল করা হয়েছে কিনা, ডিটেইল আমরা পেয়েছি কিনা কাস্টমারের কাছ থেকে, কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, হ্যাঁ, টিম সব রেডি আছে কিনা কাজ করার জন্য, পিবিআই সবগুলো এস্টিমেট করা হয়েছে কিনা, পিবিআই মানে প্রোডাক্ট ব্যাকলগ আইটেম। ঠিক আছে না, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ক্লিয়ার এবং সবকিছু আইডেন্টিফাই হয়েছে কিনা, এক্সএমএস ক্রাইটেরিয়া যেটা পাইছি সেটা যাতে টেস্টেবল হয়, এমন কিছু এক্সএমএস ক্রাইটেরিয়া সেট করলাম যেটা কোনোভাবে টেস্ট করা যায় না, তাই তো হবে না। এইভাবে যদি সব মিট করে তাহলে ইউ ক্যান স্টার্ট দ্য ইটারেশন। ঠিক আছে, সব চেকলিস্ট মিস করতে হবে। এবার এটা কিন্তু ফিক্স কোনো চেকলিস্ট না, এটা আপনার বিভিন্ন ইটারেশনে, লেসন লার্ন সেশনে বা রেট্রোস্পেক্টিভ এগুলো আপডেট হয়ে থাকবে, চেঞ্জ হতে থাকবে, কমতে থাকবে, বাড়তে থাকবে। ডেফিনিশন ডান দেখেন এরকম হতে পারে, ডেফিনিশন ডান, এটা একটা ইটারেশনের ডেফিনিশন ডান দেখানো হয়েছে ইটারেশনের মধ্যে রাখি। যে যখন আপনি কাস্টমারকে দেখাবেন তার আগে অবশ্যই ডেফিনিশন ডান, হ্যাঁ, কমপ্লিট হতে হবে। ডেফিনিশন ডান মিট করতে পারেনি এরকম কোনো কিছু কাস্টমারকে দেখানো যাবে না। ওকে। তো এখানে দেখেন একটা ইটারেশনে আমরা ডিজাইন রিভিউ হয়েছে কিনা, যদি হয় তাহলে ঠিক আছে। কোড কোড রিলেটেড দেখেন আরো সাব ক্যাটাগরি দিয়েছি, কোড রিফ্যাক্টর করা হয়েছে কিনা, স্ট্যান্ডার্ড ফর্মে লিখেছি কিনা, কমেন্ট লেখা হয়েছে কিনা, আমরা সার্ভারে চেক ইন করছি কিনা, সব কোড টেস্ট করা হয়েছে কিনা, সব যদি টিক টিক পায় তাহলে আসলে আমি কাস্টমারকে যেতে পারবো। এবার এই সব লিস্ট পুরাটা কিন্তু এই যে জিরো ডিফেক্ট, কোনো জিরো থাকবে না, সমস্ত এক্সেলেন্স ক্রাইটেরিয়া পাস করছে, ঠিক আছে, তাইলে আমরা কাস্টমারকে দেখাতে পারবো। এইভাবে ডেফিনেশন ডানটাও কিন্তু কোনো স্ট্যাটিক না, এটাও আপনার চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, আমার মনে হয় আপনাদের এক্সাম্পল গুলো আপনারা, এই স্লাইডটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, কারণ স্লাইডে কিছু এক্সট্রা অনেকগুলো স্লাইড দেখলেন, তাই না? আমি আপনাদের দিয়ে দেবো।
সফট কপিটা দিয়ে দেবো। আচ্ছা, এগুলো মনে হয় আমাদের জানা আছে। রিপারেটরাইজ, স্প্রিন্ট, ইটারেশন, ব্যাকলগ, কখন তৈরি করা হয়, কি করা হয়, এগুলো আমরা অনেকবার পড়েছি। হাইব্রিড শিডিউলিং কি করা হয়, অ্যাজাইলে কিছু প্র্যাকটিস ইউজ করা হয়, আবার প্রেডিক্টিভে কিছু প্র্যাকটিস ইউজ করা হয়। এখানে একটা একটা যেহেতু ডিসকাশন দেখা যাচ্ছে, এখানে আসলে বলছে যে এই যে কয়েকটা আইটেম দেখা হয়েছে, কোনগুলো অ্যাজাইলের থেকে নেওয়া হয়েছে হাইব্রিডে, আর কোনগুলো প্রেডিক্টিভ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা যদি দুই একটা একটু ট্রাই করি। 1 নম্বর, আইডেন্টিফাই প্রজেক্ট ওয়ার্ক টাইপস এন্ড ট্রাই টু ব্রেক দেম ডাউন। এটা ডাব্লিউবিএস হতে পারে, অ্যাজাইলও হতে পারে, প্রেডিক্টিভে বেশি যাচ্ছে আর কি ডাব্লিউবিএস। কারেক্ট। ক্রিয়েট এ প্রায়োরিটাইজ ব্যাকলগ উইথ হুইচ ফুলফিলস প্রজেক্ট ফেজ অর অ্যাচিভ মাইলস্টোন। এটা অ্যাজাইল। ব্যাকলগটা দেখেন অ্যাজাইল, আবার মাইলস্টোন টাইলস্টোন প্রজেক্ট ফেজ বললে কিন্তু এটা আবার প্রেডিক্টিভ হয়ে যাচ্ছে। তো দুইটার কম্বিনেশন আছে হাইব্রিডে। হুম। আমরা হাইব্রিডে আলোচনা করছি কিন্তু। তারপরে যদি পরেরটা আসি, ওয়ার্ক ইন ইটারেশনস 2 থেকে 4 উইকস, ইউজ শর্টার এক্সপিরিয়েন্স ফর লেস এক্সপিরিয়েন্স টিম টু ফেসিলিটেট অ্যালাইনমেন্ট। এরা পুরোটাই অ্যাজাইল থেকে নিয়েছে আমরা, তাই না? ওটা। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা মনে হয় বেশিরভাগই আসলে অ্যাজাইল, কিছু কিছু জিনিস প্রেডিক্টিভ নিয়ে এটা আসলে আমরা হাইব্রিড বলছি শিডিউলিং ভার্সন। ওকে, তাহলে আমরা শিডিউল চ্যাপ্টারটা শেষ করলাম, ঠিক আছে।